আমরা তো আজকের বিষয় সম্পর্কে ওয়াকিবহাল আছি। মূলত আজকের দিনটাই এমন যেন প্রায় কালকের দিনের জন্যে আমাদের যে মন খারাপ, সেই মন খারাপটা চলতে থাকবে। মন খারাপটা আরও বেড়েছে সাম্প্রতিক ঘটনায়। যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত ঘটনা দেখতে পাচ্ছি গত 28 বছর ধরে, কালকে সেই 28 বছর পুরো হবে বাবরি মসজিদ ভাঙার। এখন মূলত আমরা যে প্রশ্নগুলো করছি সেটা বাবরি মসজিদ ভাঙার থেকে রাম মন্দির নির্মাণ হচ্ছে, রাম মন্দির নির্মাণের কাজকর্ম শুরু হয়েছে, এটা একটা ফ্যাসিস্ট উত্থান হিসেবে দেখব, না অন্যরকম কোনো কেবল সাম্প্রদায়িকতা হিসেবে দেখব, সাম্প্রদায়িক শক্তির জয় হিসেবে দেখব, এ নিয়ে বিতর্ক চলছে। বিতর্ক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও জোরালো, কারণ সাম্প্রদায়িক বিজেপির পশ্চিমবঙ্গ টেক ওভার করা কিংবা ফ্যাসিস্ট বিজেপির পশ্চিমবঙ্গ টেক ওভার করার একটা পরিণতির দিকে এগোচ্ছে বলে সমাজ মনে করছে, সেটা আটকানোর জন্য প্রচেষ্টাও শুরু হয়েছে। সুতরাং এটা কেবল একটা সাম্প্রদায়িক রাজনীতি বা কোনো একটা আরও 8টা-5টা সাম্প্রদায়িক দলের মতন সাম্প্রদায়িকতা আছে, না তার পেছনে একটা ফ্যাসিস্ট পরিকল্পনা আছে, সে ব্যাপারটা একটু বুঝে নেওয়া দরকার। বিশেষত আগামীকাল 6ই ডিসেম্বর, তার আগে এ ব্যাপারে একটু ভাবনা চিন্তা যদি আমরা করি, আর সেই ভাবনা চিন্তা যদি উস্কে দিতে পারি, যদি চর্চার মধ্যে নিয়ে যেতে পারি, যদি আগামীতে, আমার তো মনে হয় আগামীতে সাংস্কৃতিক যারা কর্মী রয়েছে তাদেরও দায় দায়িত্ব এসে পড়বে, জেলায় জেলায় গ্রামে গ্রামে নিজেদেরকে হারিয়ে তোলা এবং এই বিষয় সম্পর্কে মানুষদের ওয়াকিবহাল করা। আমরা সেটা করব কিভাবে, সে প্রশ্ন আসবে। কারা আমাদের মিত্রশক্তি হবে, কারা আমাদের সাথে থাকবেন না, কেন থাকবেন না, সে বিষয়টা জানা দরকার। প্রথমত একটা জিনিস বলি, 28 বছর সময়, 1992 থেকে 2020, 28 বছর সময়। তার আগে ধরে নেওয়া যাক 27 বছর সময় ধরে নেওয়া যেতে পারে, যখন বাবরি মসজিদ ভাঙা সম্পর্কে এবং অযোধ্যাকে রাম জন্মভূমি ট্রাস্টের হাতে তুলে দেওয়ার আগে অবধি যে পর্যায়, সে পর্যায়ে কি কখনোই আমরা খুব জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি? যারা মনে করি, কেউ মনে করতে পারেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কেউ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াইয়ের কথা মনে করেন, কিন্তু এটা তো আমাদের বলার দরকার হবে। কারণ এটা মানতে হবে যে গত 28 বছরে আমরা যতই বামপন্থী মিটিং মিছিল বলি, প্রগতিশীল মিটিং বলি, গণতান্ত্রিক মিছিল বলি, ধর্মনিরপেক্ষতার মিটিং বলি, এই গত 28 বছরে আপাতভাবে, এখন আপাতত এই পর্যায় পর্যন্ত আমরা সেই সাম্প্রদায়িক শক্তির কাছে, হিন্দুত্ববাদী শক্তির কাছে আমরা এই মুহূর্তে পর্যুদস্ত অবস্থায় রয়েছি। এটা আধিপত্য তারা কায়েম করেছে, হিন্দুত্বের রথের চাকা তারা ভারতবর্ষের বুকে চালাতে পেরেছে। কিন্তু এখনও যদি আমরা কোনোভাবে না ভাবি যে কি ঘটেছে, কি ঘটতে চলেছে এবং কিভাবে তাকে আটকাবো, নিজের ঘরের মধ্যে মুখ গুজে থাকি, বালিতে মুখ গুজে ভাবি যে দুনিয়াটা ঠিকঠাকই চলছে, কেবল ভাবি আমার সন্তান যেন চিরদিন থাকে দুধে ভাতে, এই কথাই ভাবি কেবল ঈশ্বর পার্টির মতন, তাহলে কোনো একদিন হিন্দুত্বের রথের চাকা যখন মাটিতে বসবে, কৈফিয়ত যখন চাইবে ফ্যাসিস্টদের কাছ থেকে বা হিন্দুত্ববাদীদের কাছ থেকে, আমাদের কাছেও কৈফিয়ত চাইবে আগামী দিন আমরা কি করছিলাম, আমাদের কি করণীয় কিছু ছিল, না আমরা সে করণীয় কাজ করতে, আমাদের পরিশ্রম সাধ্য কাজ করতে, ঝুঁকি নিয়ে কাজ করতে পিছপা হয়েছি, নিজেদেরকে ভীরু আস্তাকুড়ে ঢুকিয়ে রেখেছি। এ প্রশ্ন আসবে। দেখুন, এই 28 বছর সময়ের মধ্যে 16 বছর কেন্দ্রে কোনো ভারতীয় জনতা পার্টির অধীন সরকার ছিল না। 12 বছর ছিল, কিন্তু 16 বছর ছিল না। তাহলে কেন এমনটা ঘটলো? উত্তরপ্রদেশে এই 28 বছরের মধ্যে 20 বছর কোনো ভারতীয় জনতা পার্টির অধীন সরকার ছিল না। তাহলে যারা সেই ধর্মনিরপেক্ষতার ধ্বজা তুলে ধরেছিলেন, কখনো বসপা, কখনো সপা, কখনো কংগ্রেস, কখনো যুক্ত ফ্রন্ট সরকার, কখনো ইউপিএ,
এই যে যে সরকারগুলি, যে দলগুলি এই ধর্মনিরপেক্ষতার ধ্বজা তুলে ধরেছিলেন, তারা কি সচেষ্ট ছিলেন আসলে ভারতবর্ষের বুকে যে 92 সালে ঘটে যাওয়ার ঘটনাকে পাল্টে দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন? যতটা সচেষ্ট ছিলেন ওই হিন্দুত্ববাদীরা তাদের কাজকে আরও দ্রুত, আরও এগিয়ে নিয়ে যেতে। যেভাবে ভারতীয় সুপ্রিম কোর্টের 5 জাজের বেঞ্চ রায় দিয়েছে আজ থেকে 1 বছর হয়ে গেছে, তার আগে 1 বছরের কিছু বেশি, প্রায় 1 বছর 1 মাস আগে, সেই রায় কি এটা বুঝিয়ে দেয়নি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার অন্তর্বস্তুটা অত্যন্ত জোলো? এটা কি বোঝা যাচ্ছে না যে দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বৈজ্ঞানিক যুক্তিবাদ পুরোকে ধ্বংস করার জন্যে যে প্রক্রিয়া শীর্ষ আদালত তাতে ছাপ মেরেছে? আমরা যদি দেখি যে রায়টাকে আমরা হিসেব করি, যদি 6 ডিসেম্বর 1992-এর প্রেক্ষিতে এবং পরবর্তীতে জমি কা সেই রায় যদি দেখি, মন্দির ওহি বানায়েঙ্গে এই স্লোগান দিতে দিতে যারা মসজিদটা ভেঙে দিল, সেই মসজিদ ভেঙে দেওয়ার মানুষগুলির মন্দির ওহি বানায়েঙ্গের যে প্রতিষ্ঠা তৈরি হলো এবং সেই তার মধ্যে ছাপ্পা দিয়ে দিল শীর্ষ আদালত, তাহলে কি আমরা বলতে পারি না যে একদিকে তারা বলছেন, যদিও পরবর্তী রায় দেখা গেছে তারা কেউ দোষী নয়, যাদেরকে দোষী সাব্যস্ত, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল দোষী অন্য কেউ, বা বাবরি মসজিদ ভাঙেইনি, সেটা পরবর্তী রায় হয়তো সেইখানেই পৌঁছে দেওয়া গেছে, কিন্তু শীর্ষ আদালত তো এটা বলেছিল যে ওই মসজিদটা ভাঙা অত্যন্ত জঘন্য অপরাধ। কিন্তু তা সত্ত্বেও যারা ভাঙছিল তারা যে স্লোগান দিচ্ছিল, সেই স্লোগানকে কার্যকরী করার রায় দেওয়া হলো। এটা যদি দেখা যায়, এটা কি কেবলমাত্র বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে শুরু হয়েছে? 1980 সালের পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি তৈরি হওয়ার পরে যারা তাকে কোনো ধরনের পাত্তা দিতে চায়নি এবং তাদেরকে শক্তিও জুগিয়েছে। খেয়াল করে দেখুন, আজকের প্রশান্ত ভূষণ, যিনি আইনজীবী, যার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রায় উঠে পড়ে লেগেছে, সেই প্রশান্ত ভূষণের বাবা শান্তিভূষণ, যিনি কখনোই আরএসএস এর সদস্য ছিলেন না, তিনি ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ভেবেছিলেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হলে কিছু হবে না, ওতে কিছু যায় আসবে না, ওটা আরও 10-5টা দলের মতন একটা দল। তিনি তৈরি করার সময় সেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রশান্ত ভূষণের বাবা ছিলেন শান্তিভূষণ, যিনি ভারতবর্ষের একসময় আইনমন্ত্রী ছিলেন এবং আইনজ্ঞ হিসেবে যথেষ্ট লব্ধ প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। যদি দেখা যায়, জানি না, অনেক রকম গল্প ছড়ায়, যদি দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি যে প্রকল্পটা গ্রহণ করেছিল, আরএসএস যে প্রকল্পটা গ্রহণ করেছিল, সেই প্রকল্পটা তো সেই 1980 বা তার আগে থেকে 1975-77-এ সে জরুরি অবস্থা বিরোধী লড়াইয়ের মধ্যে ঢুকে যাওয়ার মধ্যে দিয়ে সরকারে অনুপ্রবিষ্ট হওয়া, একবার জনসংঘকে মিশিয়ে দেওয়া জনতা পার্টির সঙ্গে, আবার জনতা পার্টি থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টি করা, কারণ আরএসএসের সঙ্গে আরএসএসের দ্বৈত সদস্য থাকতে হবে। আরএসএস এত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের পক্ষে, আরএসএস কিন্তু রাজনীতি করে না, এ কথা বলে তারা রাজনীতির ফেরে চলে যান। এখন যদি খেয়াল করে দেখুন, 1980-তে যে প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ 1986 সালে যখন আমাদের রাজীব গান্ধী যখন সেই শাহবানু মামলার থেকে মুসলিম বিল করছেন, হাতে অস্ত্র পাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং তারপরে দেখুন 1986-87 এই সময়, 1987 থেকে 1988, প্রায় 1.5 বছর ধরে, গোড়া থেকে 1988 আমরা রামানন্দ সাগরের রামায়ণ দেখেছিলাম, উদ্বেল হয়েছিলাম রামায়ণ দেখে। প্রত্যেক বাড়িতে বাড়িতে রোববার রামায়ণ প্রদর্শিত হতো, কোনোদিন কেউ বিরোধ করেনি। যে হিন্দু ধার্মিকতা একটা অদ্ভুত গল্প, অদ্ভুতভাবে যে চলের মধ্যে বহু ধরনের মিশ্রণ রয়েছে, তাকে এমনভাবে মানুষের মধ্যে মিশিয়ে দেওয়া রয়েছে, তা নিয়ে অন্য কোনো কথা আমরা এই ভারতবর্ষে বলা হয়নি। ঠিক ওই সময়ে পরবর্তীতে প্রকাশিত, মানে 2000-এর গোড়ায় প্রকাশিত, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ রাজগোপাল পরে লিখেছিলেন পলিটিক্স আফটার দ্য টেলিভিশন, রামায়ণের কি অদ্ভুত প্রভাব ওই সময়ে
এই বাবরি মসজিদ, রাম জন্মভূমি আজকের যে রয়েছে সেইতে পড়েছে, সেটা 1986-87-তে কীভাবে পড়েছে। একটা হিন্দুত্ববাদী চক্রান্তের মধ্যে দিয়ে রামানন্দ সাগরকে নিয়ে আসা হয়েছে। রামানন্দ সাগর তার পার্ট থাকতে পারেন, না থাকতে পারেন, সেটা বলতে পারবো না, কিন্তু নিয়ে আসা হয়েছে হিন্দুত্ববাদী চক্রান্তের উপর ভিত্তি করে যে রামায়ণকে ওভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু বলেছেন তিনি। কিন্তু এখানে কেউ বলেননি, আমরা কেউ এখানে 2001, 2002-ও এখনও বলে উঠতে পারিনি যে সেই চক্রান্তের অংশ ছিল। সে তো সেই সুদূর নিউ ইয়র্কে বলেছে, আর এখানে ভারতবর্ষে কোথায়? তারপরে যখন রামায়ণ যখন ওই ধরনের সফল, তখন আরেকটা প্রকল্প নিয়ে আসা হলো বি.আর. চোপড়ার মহাভারত। মহাভারত সিরিয়ালের উন্মাদনা আমি নিজে প্রত্যক্ষ করেছি এক সময়। আমার মনে আছে ওই 1989-90 ওই সময়ে, 1989 আমি মুসৌরি গিয়েছিলাম সস্ত্রীক এবং সব সপরিবার। মুসৌরি থেকে কেএমটি ফলসের দিকে যাচ্ছিলাম 11টার সময়, তখন সম্ভবত যতদূর খেয়াল পড়ছে 10টা কি 11টা, যাই হোক, এই সময় মহাভারত হতো। বাসটা একটা জায়গায় থামিয়ে দেওয়া হলো, বাস শুধু সবাই নেমে গেলেন সেখানে, কন্ডাক্টর, ড্রাইভার, সবাই। বুঝতেই পারলাম না কি হচ্ছে, বসে রয়েছি বাসে, যেহেতু ঠান্ডা জায়গাটা, হতে অস্বস্তি হচ্ছে না বাস না চললেও। ঘন্টাখানেক বাদে তারা ফিরে এলেন এবং সবাই মহাভারত দেখতে চলে গিয়েছিলেন। বাস, সরকারি বাসকে বন্ধ করে মহাভারত দেখার বন্দোবস্ত হয়েছিল। একইভাবে ওই 1989 সালেই আর কিছুদিন বাদে রামশিলা পূজনের কথা ছিল। আমি রাঁচি থেকে নেতারহাটের দিকে যাচ্ছিলাম আমার কজন বন্ধু মিলে কোনো কাজে, বাস করে যাচ্ছিলাম একটা। সেই বাসে যাওয়ার সময় দেখেছিলাম উল্টো দিক থেকে আসছে গর্ব সে বলো আম হিন্দু হয় স্লোগান দিতে দিতে উন্মুক্ত তরবারি হাতে, এবং কন্ডাক্টর, সেখানে যে ড্রাইভার, তিনি মুসলিম ছিলেন, তিনি লুকিয়ে পড়ছেন, বাস দাঁড় করিয়ে বাসটাকে একটা ঢালের মধ্যে প্রায় রাস্তার দিকে একটু হেলে গিয়ে তিনি লুকোচ্ছেন প্রায় সিটের নিচে। আর তার যে কন্ডাক্টর বন্ধু, তিনি অবশ্য মুসলিম নন, তিনি তাকে আড়াল করার চেষ্টা করছেন। এই যে দুটো প্রক্রিয়া, একদিকে বাস থামিয়ে মহাভারত দেখতে চলে গেলাম, আর একদিকে বাসের আরেকটি লোক সেই মহাভারত বা মহাভারতের যারা প্রচুর সঙ্গী সাথী, তাদের জন্য ভয় পেয়ে চলে গেলেন। এটা একটা দর্শনকে তৈরি দেখায় যে কীভাবে আমরা তাদের নিয়ে এসেছি। আবার কথায় ফেরা যাক, রাজীব গান্ধী সাবারু মামলার রায় দিলেন, রায়েরকে নাকচ করে মুসলিমদের খোরপোশ বাতিল করলেন। বাতিল করার পরে তার খেসারত দিতে এর পরবর্তী প্রক্রিয়াতে সেখানে পুজো করার অনুমতি দিলেন। তার আগে তো 1949 সালে মূর্তি ঢুকিয়ে দেওয়াই হয়েছিল, তারপরে সেখানে বিতর্ক চলছিল। পরবর্তীতে 1989 আবার নভেম্বর মাসে হাইকোর্টের রায় এলো যে আচ্ছা পুজো করা যেতে পারে, একজনই ঢুকে পুজো করতে পারবে, তার মত দেওয়া হলো। এই যে প্রক্রিয়া পুরোটাতেই কিন্তু কোথাও যে কংগ্রেস আছে কিন্তু ক্ষমতায় অন্যান্য আছে, ক্ষমতায় পরবর্তীতে 1989 ওই খুলে দেওয়ার পরবর্তীতে, রাজীব গান্ধী মন্দির খুলে দেওয়ার পরবর্তীতে ভিপি সিং আছে। এরা কেউ মুসলিম ভারতীয় জনতা পার্টি নয়, এরা সবাই সে অর্থে ধর্মনিরপেক্ষ দলের মানুষ। এই যদি ধর্মনিরপেক্ষতা হয় ভারতবর্ষের বুকে, এই যদি ধর্মনিরপেক্ষ সত্যির অস্তিত্ব হয়, তাহলে সেই ধর্মনিরপেক্ষতার উপরে ভর করে হিন্দুত্ববাদীরা শক্তি সঞ্চয় করবে। তাও তো এখনও শক্তি সঞ্চয় করতে পারেনি। ভারতবর্ষে প্রায় 90 কোটি ভোটারের মধ্যে 23 কোটি ভোট পান বিজেপি এবং তার সাকরেতরা। অনেকে ভোট দেন না, কিন্তু 23 কোটি ভোট পান। সুতরাং 1/3 ভোটও 1/4 ভোট পেয়ে তারা আমাদের উপরে বলছেন তারা সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি, ভারতবর্ষের যে নিয়ম রয়েছে সেরকম তার মধ্যে দিয়ে। এদিকে ভিপি সরকার ক্ষমতায় এসে দেখালেন যে তিনি তাকে সমর্থনের জন্য ওপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি দখল নিতে চাইছে তার সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে গিয়ে। সুতরাং কমণ্ডলের পলিটিক্স এলো, মণ্ডল কমিশন এলো, মণ্ডল ভার্সেস কমণ্ডল, এই পলিটিক্স, এই রাজনীতিতে যারা আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ভোট পাওয়ার জন্য উদ্বেল হয়ে পড়েছেন, যারা বিরসা মুন্ডার নামে অন্যকে মালা দিচ্ছেন, যারা বলছেন আমরা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা শিডিউল ট্রাইবদের খুব ভক্ত, তাঁরা ইউথ ফর ইকুয়ালিটি নামের মধ্য দিয়ে দিল্লির বুকে নিজেকে
জ্বালিয়ে দিয়েছেন এমন ছাত্রদের সঙ্গে ছিলেন ওই এবিভিপির আজকের ছাত্ররা। তারা তখন গায়ে আগুন লাগাচ্ছিলেন, কারণ যাতে ওই রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন না হয়। এবং তারা আজকে ওবিসির বলেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ওবিসি। এক অদ্ভুত চালাকি চাতুরির যে খেলা, সেই চালাকি চাতুরির খেলা আমরা দেখতে পেয়েছি। এই যে এই সময় আমরা কি করেছি, আমরা কিন্তু সবসময় দেখেছি যে বাহিনীটা রয়েছে সেই উন্মত্ত বাহিনী, ওই ইউথ ফর ইকুয়ালিটি হোক কিংবা অন্য লড়াই হোক, তাতে ধর্মনিরপেক্ষ যে শক্তি তারা সরাসরি রাস্তায় নেমে কখনো তাদের সঙ্গে লড়াই করতে চায়নি। খেয়াল করুন নরসিমা রাওকে দেখুন, মানে কীরকম অদ্ভুত অদ্ভুত। নরসিমা রাও যখন ক্ষমতায় ছিলেন তখন ওই সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি কখনো একে বাদ দিয়ে কখনো নাকে বাদ দিয়ে তিনি ক্ষমতায় ছিলেন। তার সময় তো বাবরি মসজিদ ভেঙেছে। খালি তাই নয়, বাবরি মসজিদ ভাঙার আগে যখন যখন ঘটনা ঘটেছে, যা যা ঘটনা ঘটেছে, সে প্রত্যেকটি ক্ষেত্রে দেখা গিয়েছে ওই কংগ্রেসের কেউ না কেউ কোনো না কোনো কিছু ভাবে তৈরি করেছেন একটা কিছু। যখন 1989 নভেম্বর মাসে ওই বিতর্কিত স্থানে ভূমি পূজা করতে দেওয়া হচ্ছে, করে বাইরে বিতর্কিত স্থানের অঞ্চলে কিন্তু মসজিদের বাইরে রাজীব গান্ধী ভূমি পূজার কথা বলেন, তখন সমস্ত বিজেপি দল একযোগে বলেছিল যেন এখানে ভূমি পুজো করতে দেবেন না, বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচিকে বাতিল করা হোক। বুটা সিং তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু তার কোনো ওই সংসদীয় যে সবাই মিলে বললেন সেটা সংখ্যাগরিষ্ঠ প্রস্তাব, তাকে কার্যকরী করার কথা ছিল, কিন্তু সেখানে তার কথা শোনা হয়নি। কারণ কে ছিলেন সেখানে? নরসিমা রাও সেই সময়ে ছিলেন ওই অযোধ্যা সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করার ভারপ্রাপ্ত মন্ত্রী। নরসিমা রাওয়ের কথা মনে রাখবেন। নরসিমা রাও কেবলমাত্র শেয়ার কেলেঙ্কারির দায়ী নয়, নরসিমা রাও কেবলমাত্র সারা ভারতবর্ষকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার যে কাজ চলছে আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি। তিনি তাকে নবভারতের রূপকার বলা হয়। আসলে নরসিমা রাও হচ্ছে এমন একটি মানুষ যে মানুষটি আসলে ব্রাহ্মণ, আর কিছুই নয়। এই নরসিমা রাও যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখনও তিনি ঘুমোচ্ছিলেন, আর যখন 1989 যখন ভূমি পুজো করা হলো তখনও তিনি সেখানে অলস জীবন যাপন করছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে। আর রাজীব গান্ধীর কথা তো বলাই বাহুল্য। এখন আমরা যখন বারবার করে দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমরা যারা বামপন্থী প্রগতিশীল যাদের কাজ ছিল কিছু, আমরা নিজেদের প্রতি নিজেদের আঙুল যদি দেখাই তাহলে আমাদের দিকে আঙুলটা উঠবে, ঘুরে আসবে। কেন আসবে? প্রথমত এবার অন্য দিকটায় দেখা যাক। আমরা যেন কেবল ধর্ম, হিন্দু মুসলমান এখান থেকেই যদি বাবরি মসজিদকে দেখি আর ফ্যাসিস্ট উত্থানের কথাকে ভাবি, তাহলে ভুল ভাববো। ফ্যাসিজম কেবলমাত্র সাম্প্রদায়িকতা নয়, ফ্যাসিজম কেবলমাত্র কোনো একটি গোষ্ঠীর বিরুদ্ধে আরেকটা গোষ্ঠীর লেগে পড়া নয়। ফ্যাসিজমের থেকে বড়, ফ্যাসিজম একটা অর্থনৈতিক ভিত্তি আছে। ফ্যাসিজম যে প্রতিক্রিয়ার শক্তি থাকে, যে সাম্রাজ্যবাদী শক্তি থাকে, আমরা যাকে ইম্পেরিয়ালিস্ট বলি, সেই শক্তি বা পুঁজিবাদের যে প্রতিক্রিয়াশীল অংশ, তার দাঁত নখ বের করা রূপ ফ্যাসিবাদ। খেয়াল করে দেখুন 1991 পরবর্তী থেকে, যখন থেকে ওই নরসিমা রাও, মনমোহন সিংরা আমাদের এই অবস্থা তৈরি করেছেন, সেই সময় থেকে খেয়াল করুন একটা মনোলিথিক, এক মাত্রিক কোনো না কোনো শক্তিকে আমাদের দরকার হয়ে পড়েছে, যে আমরা তাকে কিভাবে সেটাকে নিয়ে আসব, নিয়ে এসে ভারতবর্ষের সমস্ত প্রতিরোধকে, সমস্ত জনতার প্রতিরোধকে, গণতান্ত্রিক প্রতিরোধকে উড়িয়ে দিতে পারি। কিরকম? যখন যে প্রশ্নে আপনি দেখতে পাবেন যে অর্থনীতিগতভাবে কনসেন্ট্রেশন অফ পাওয়ার ঘটছে, তার প্রত্যেকটি ঘটনা সেই সময় থেকে আজকে তৈরি হতে শুরু করেছে। আজকে প্রত্যেকটা সময়, আজকে যখন আপনি কৃষি আইন দেখছেন, যখন আপনি দেখছেন শ্রমিকদের ওপরে আইন, এখন ক্রিমিনাল লকে রিকনস্ট্রাক্ট করার, নতুন করে পুনর্গঠিত করার কথাবার্তা বলা হচ্ছে। ওই যে ইউএপি এর অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ একজন ব্যক্তিকে ইউএপিএ করা যায়, ইউএপি আইনে করা যায়, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসার জন্যে যা যা করণীয়
তার দরকার হয়ে পড়েছে, সেটা পুঁজি করছে, পুঁজির সঙ্গে সম্পর্কযুক্ত মানুষজন চাইছে, তারা সমর্থন করছে, তারা দরকার। যদি আপনি দেখেন যে আমাদের এই মুহূর্তে যে সমস্ত ভাবনা চিন্তা রয়েছে, সেগুলোকে ভাবুন যে আমাদের যে গ্রামীণ এবং শহুরে পুঁজির মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল, সেটাকে বাদ দিয়ে একহারা পুঁজিকে নিয়ে আসার জন্য চেষ্টা চলেছে। কারণ মনে করা রয়েছে নেহেরুবাদী অর্থনীতির কথাতে যথেষ্ট পরিমাণ পুঁজি গঠন হচ্ছিল না, মুনাফার হার যথেষ্ট বাড়ছিল না। তাই জন্য এমন একটা অবস্থা থাকবে যাতে উদারনীতিকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন এর পক্ষে দাঁড়ানো হবে। এটা যখন ঘটেছে, মনে রাখবেন 1991 পরবর্তীতে যে শিল্পপতি ব্যবসায়ী যেভাবেই নাম দিন না কেন, তাদের ক্ষমতা প্রচুর মাত্রায় বেড়েছে। তাঁরা চান, শিল্পপতি ব্যবসায়ীরা চান, ইংরেজি জায়গায় আনব্রিডলড পাওয়ার, অর্থাৎ তাদের কোনো ধরনের বাধাহীন এক শক্তি দরকার। এই বাধাহীন এই শক্তি দরকার জন্যে তাঁরা ক্রমাগত নিজেদের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতির ওপর আধিপত্য বিস্তার করেছেন। আমরা প্রায়শই বলে থাকি, খেয়াল করে দেখবেন, যখন রাষ্ট্রায়ত্ত অবস্থায় দূরদর্শন ছিল, আপনারা খেয়াল করে দেখুন, সেই সময় তামাস সিরিয়াল হয়েছে 1975 পরবর্তীতে, বুনিয়াদ, তৎপরবর্তীতে অন্যান্য জায়গা থেকে হামলোগ, এই সিরিয়ালগুলো আমরা দেখেছি। গ্রাম দেখেছি, সেখানকার মানুষ দেখেছি, বুনিয়াদের মধ্যে সে দেখেছি, দরিদ্র মানুষ দেখেছি, তামাসের সাম্প্রদায়িক চক্রান্ত কী করে হয় তাই দেখেছি। আর তার পরবর্তীতে ওই যে 1986, 87, 88 শুরু হয়ে গেল, রাজীব গান্ধী এসে উপস্থিত হলেন, আমাদের ধনতন্ত্রের কথা বললেন, ডলার বা টাকা তুলনামূলকভাবে কনভার্টেবল হলো, হর্ষাদ মেহতার কেলেঙ্কারি হলো, শেয়ার বাজার রমরম করে চলতে থাকলো, আর তার মধ্যে থেকে মানুষের মধ্যে একটা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তন ঘটলো। এটার জন্যে তার ওই ব্যবসায়ী শ্রেণী তাদের ক্রমাগত আধিপত্য বিস্তার করেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে তারা যথেষ্ট যোগ রাখতে পেরেছে। এইটা এখন আমাদের যেমন তৎপরবর্তীতে 2002 এসে আরও ম্যাচিওর করে গুজরাট মডেল তৈরি হয়েছে। গুজরাট মডেলের সময় দেখিয়ে দেওয়া হয়েছে মোদি কত হিন্দুত্ববাদী এবং তিনি কত শক্তিশালী হিন্দু হৃদয় সম্রাট। তার সেটা প্রমাণ করার জন্য তিনি এহসান জাফরির মতন বৃদ্ধ কংগ্রেস এমপি যিনি ছিলেন, প্রাক্তন কংগ্রেস এমপিকে, তাকে, সেই এহসান জাফরির মতন বৃদ্ধ মানুষকে পুড়িয়ে মারার সময় তিনি কোনো ধরনের রেয়াত করেননি, কারণ তারা সেখানে ওই গুলবার্গা অ্যাপার্টমেন্টে পুড়িয়ে মারা হয়েছে। অর্থাৎ কোনো রাজনীতি যায় আসে না কিছু, আমি এতটাই শক্তিশালী, এটা আমি দেখাতে পেরেছি। এই দেখানোটা কিভাবে রূপান্তরিত হয়ে গেছে ক্রমাগত। আজকের দিনে আর ধর্মনিরপেক্ষতা বা সেকুলারকে আপনি গালাগাল দিতে পারেন অনায়াসে। মানবাধিকার, শান্তি, এসব কথা যদি আপনি বলেন, এর পক্ষে যদি দাঁড়াতে চেষ্টা করেন, তাহলে আপনি টেররিস্ট হিসেবে চিহ্নিত হয়, সন্ত্রাসের পক্ষে চলে যান। যদি আপনি আদিবাসী অধিকারের পক্ষে লড়াই করেন, তাহলে আপনাকে ইউএপিএতে জেলে ভরে দেওয়া যেতে পারে। যদি আপনি কোনোভাবে মুসলিম হন এবং আপনার যদি ভোটের জন্য দরকার পড়ে, তো আপনাকে এনআইএতে এসে মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট করে একটা কোনো জায়গাতে একটা ইলেকট্রিকের হিটার দেখিয়ে বা একটা পাখা দেখিয়ে বলা যেতে পারে আপনি কত ইলেকট্রিক বোমা তৈরি করতে পেরেছিলেন, এগুলো বলা যাবে। এখন শক্তি মানে হচ্ছে এনকাউন্টার বিশেষজ্ঞ পুলিশ, আপনি ঠুকে দে, আমরা সবাই বলি মেরে ফেলে দেওয়া উচিত, ও অমুক অপরাধ করেছে একদম গুলি করে মারা উচিত, এটা আগেও বলতাম, এখন আরও বেশি মাত্রায় বলতে চাইছি। এগুলো কি হঠাৎ ঘটে গিয়েছে, কোনো জায়গাতে নেই, কোনো কিছু জায়গা থেকে আসেনি। আমরা যে ফিল্ম দেখি, ক্রমাগত যে ফিল্ম দেখছি আজকাল, আগেও দেখতাম, কিন্তু এখন যেটা দেখি, সেই ফিল্মের মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকে কোনো একজন ন্যায় প্রদানকারী মানুষ। আর এটা দরকার ছিল আজকে এমনভাবে একজন মেসিয়ার দরকার, যদি আমাদের ভারতবর্ষকে উদ্ধার করতে হয়। মেসিয়ার নাম কি? নরেন্দ্র মোদীকে গেঁথে দেওয়া গেছে। ওই যে রাম নেই, সে রামকে জন্যে গেঁথে দেওয়া গেছে যে রাম ছিল, অতএব রাম রাজত্ব কীরকম হবে। মুশকিল হচ্ছে যে এখানে কোনো বিজ্ঞান ভাবনা টাবনা নেই, কাউকে বলতে পারো না বিজ্ঞান ভাবনাতে নেই। রামকে নয় দুটো হাত দুটো পা একটা জ্যান্ত শরীর অনুযায়ী মানুষ হিসেবে বা দেখানো হয়েছে যে তিনি অবতার হিসেবে এসেছেন, কিন্তু রাম থাকতে গেলে তো রাবণকেও থাকতে হবে। রাবণ ছাড়া তো রাম নেই। তা রাবণের 10 মাথা বিশিষ্ট একটি মানুষ বা অসুর বা রাক্ষস,
এই যে 10 মাসা বিশিষ্ট একটি চরিত্র, এবং তিনি ব্রাহ্মণ ছিলেন নাকি শোনা যায়, তো সেরকম একটি চরিত্র 10 মাথা বিশিষ্ট কোথা থেকে পাওয়া যায়? কোন বিজ্ঞানের ভিত্তিতে পাবেন? কোনো বিজ্ঞানের ভিত্তিতে পাবেন না। রাবণ ছাড়া রাম নেই, কিন্তু তা সত্ত্বেও রাম থেকে যাচ্ছে একটা কষ্ট কল্পনার মধ্যে থাকলে পরেও। আর রাম যদি কল্পনা না হয়, রাম যদি বাস্তব হয়, তাহলে ওই 10 মাথা মানুষও বাস্তব, এটা বলতে হবে তো। এই হাইড্রা হেডেড মানুষ কোত্থেকে পাওয়া যাবে জানি না, কিন্তু গেঁথে দেওয়া হচ্ছে যে রাম রাজত্ব হবে, ওই যে আমাদের নরেন্দ্র মোদীর মতন মানুষ থাকবে। আর এই পুরো জিনিসটা, এই প্রকল্পটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পেলাম একটা শক্তিশালী বৈদ্যুতিন প্রচার মাধ্যম, যার উপরে দাঁড়িয়ে মানুষকে একদম ক্রমাগত বিধ্বস্ত করে দিল তার মানসিকতাকে। যদি আমি মনে করি যে ফ্যাসিবাদের যে অর্থনীতির লোকজন, যারা তাদের রেট অফ প্রফিট আরও বাড়াতে চায়, মুনাফার আরও জরুরি করতে চায়, জলদি করতে চায়, তাদের পক্ষে তো কেবলমাত্র গণতন্ত্র দিয়ে হবে না। তো গণতন্ত্র যদি আমরা চিন্তাভাবনা করতে পারি, সুস্থ চিন্তাভাবনার কোনো পটভূমি যদি তৈরি রাখি, একটা আপাত গণতন্ত্রের দরকার, কিন্তু একটা কর্তৃত্ববাদী সরকার প্রয়োজন। তো কর্তৃত্ব কোত্থেকে আসবে? সব থেকে বড় কর্তৃত্ব হতে পারে যদি মেজরিটেরিয়ানিজম আনতে পারি, যদি এমন একটা সরকার আনতে পারি যে সরকার সংখ্যাগরিষ্ঠ যে ধর্ম বা সংখ্যাগরিষ্ঠ যে বর্গ যাই হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ ধর্ম বা কোনোভাবে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের জোট তৈরি করতে পারি, তাহলে সেটা আমরা করতে পারবো। তো তারা তার জন্য আমাদের মুসলমান আছে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যাবে, যেমন ইহুদিদের বিরুদ্ধে জার্মানদের দাঁড় করিয়ে, জার্মান ইহুদিদের বিরুদ্ধে জার্মান খ্রিস্টানদের দাঁড় করানো হচ্ছে, সে অর্থে ইহুদিদের বিরুদ্ধে তো নয়, তো ছিল, সেভাবে আমরা দাঁড় করিয়ে দিলাম। তার জন্য যা যা দরকার তা হয়েছে। একই সঙ্গে ঘটতে শুরু করলো। ওসামা বিন লাদেন তিনি খলনায়ক হলেন, যাকে তৈরি করলো আমেরিকা তাই খলনায়ক হলো। সাদ্দাম হোসেন তিনি ভীষণ খারাপ লোকে রূপান্তরিত হলেন, তাকে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করতে পারলো, ইরাক আক্রমণ করতে পারলো। দেশের মধ্যে কাশ্মীরের জঙ্গিদের নিয়ে আলোচনা করা যেতে পারে, সেগুলো লড়াই নয়, কোনো তাদের কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, কাশ্মীরের ছাত্র যুব মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে না, সেই আকাঙ্ক্ষাটা বাদ দিয়ে দিতে হবে, এবং সেই আকাঙ্ক্ষাকে প্রত্যেকটি মানুষকে টেররিস্ট হিসেবে চিহ্নিত করে দিতে হবে। এছাড়া JEM LET এই সমস্ত কল্পনা, গল্প, সত্যি মিথ্যা সব মিশিয়ে আমাদের কাছে নিয়ে আসা হলো। তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ে ওই 26/11 ঘটেছে, সেখানে হেমন্ত কারকারকে মেরে ফেলে দেওয়া হয়েছে, যে হেমন্ত কারকারকে প্রজ্ঞা সিংকে ধরতে গিয়েছিল। আবার একই সঙ্গে ওই একটা বড় ঘটনা ঘটানো হয়েছে, যেই টেররিস্ট আক্রমণ তো অবশ্যই সেটা, কিন্তু কিভাবে ঘটেছে না ঘটেছে তা নিয়ে অন্য বিষয়বস্তু হতে পারে। তো এই যে ঘটনাগুলো ঘটে যে দিকটা দেখা যাচ্ছে, এর উপরে দাঁড়িয়ে যদি একটা কোনো মেসিয়া চলে আসে আমার কাছে, সেই কর্পোরেট পুঁজির কাঙ্ক্ষিত মেসিয়া বা কর্পোরেট পুঁজির কাঙ্ক্ষিত ঈশ্বর, তিনি নরেন্দ্র মোদী এসে উপস্থিত পাওয়া গেল, তাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা গেল। এবার যত দূর অবধি চলা যায়, যত দূর অবধি মনে করবেন ওই পুঁজি যে লাভজনক হিসেবে প্রতিভাত হবে, ততদিন অবধি তো তাকে সমর্থনের চেষ্টা করেই যাবেন। এইটা মুশকিল হচ্ছে যে এই যে এখন সমস্যা, যে যেখানে পৌঁছেছি আমরা, যেভাবে পৌঁছেছি, সেখানে থেকে উদ্ধারের কি অবস্থা থাকতে পারে? কোনো একটা উদ্ধারের অবস্থা, কোনো একটা জায়গা থেকে তো বেরিয়ে আসার দরকার, কোনোভাবে লড়াইটাকে তো নিয়ে যেতে হবে। একটা লড়াই তো বুঝতেই পারছি যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা কি হচ্ছে, যারা কেবলমাত্র কুৎসিত সিরিয়াল ইত্যাদি বলেন তা নয়, এটা আমাদের মানুষের মধ্যে একটা আক্রমণ চলছে। এইটা আটকানোর জন্য কোনো দক্ষিণপন্থী দল কোথাও নেই। দক্ষিণপন্থীরা কখনোই এটা আটকানোর চেষ্টা করেন না। তারা সবসময় পুঁজির কথা ভাবেন, পুঁজির সঙ্গে তাদের ওতপ্রোতভাবে জড়িত থাকেন। কিন্তু বামপন্থীদের এর বিরুদ্ধে লড়াই করার দরকার, প্রগতিশীল বামপন্থী, এবং যারা বামপন্থী না হলে পরে অন্ততপক্ষে যথেষ্ট দক্ষিণপন্থার পক্ষে না, সমাজতন্ত্রের পক্ষে বা ন্যায় মানে বৈষম্যহীন একটা বন্টনের পক্ষের মানুষজন, তাদের করার কথা। কিন্তু বামপন্থীদের সমস্যা হচ্ছে তারা ভীষণ বিচার ব্যবস্থার ওপরে নির্ভরশীল হয়ে পড়েছেন।
তারা মনে করেন যে ওই আইন কানুন সংবিধান যেগুলো রয়েছেন সেগুলোকেই মেনে চলেই আমরা আটকাতে পারবো। আমি সংবিধানের বিরোধিতা করে সংবিধানকে ইয়ে করে একদম কোনো কিছু ভাবনার কথা বলছি না, কিন্তু যা যা ঘটে সব কিছু কী করে সমর্থন করা যাবে? কি করে সমর্থন করব যে রায় ওই বাবরি ওই অযোধ্যার যে রায় দেওয়া হয়েছে সে রায়কে দেওয়ার তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না কেন? কুণাল কামরা পারবেন, আমি কেন পারবো না কথা বলতে? কেন বামপন্থীরা কথা বলতে পারবেন না যে এই রায় হয় না, এই রায় অবশ্যম্ভাবীভাবে সুপ্রিম কোর্ট? সিপিএমের মতন দল বললেন যে প্রথমে যে কথা বললেন, পরবর্তীতে তারা অন্যরকম কথা বললেন। তারা বলতে শুরু করলেন যে আসলে আমরা তো বলেছিলাম কোর্ট কর্তৃক যা বলবে সেটাই মেনে নেব। যখন 5ই আগস্ট রাম মন্দিরে তার শিলান্যাসে নরেন্দ্র মোদী যাচ্ছেন, তখন আমরা বলছি কি যে উনি সরকারি পদে থেকে, প্রধানমন্ত্রী পদে থেকে ধর্মনিরপেক্ষতার অবমাননা হচ্ছে। নরেন্দ্র মোদী ধর্মনিরপেক্ষতার খুব সম্মান করেছেন, এটা যেন ব্যাপার। আর যদি নরেন্দ্র মোদী যদি ওই দিন না যেতেন প্রধানমন্ত্রী হিসেবে বা অন্যরকমভাবে যেতেন বা না যেতেন, তাহলে ব্যাপারটা যেন জায়েজ হয়ে যেত, ঠিকঠাক হয়ে যেত। এই যে ভাবনা, এটাকে কিন্তু কোথাও না কোথাও আটকানোর দরকার হয়ে পড়েছে। এটা ঘটনা যে বামপন্থীরা এনআরসি সিএ সংক্রান্ত বিষয় কিংবা 370 ধারার বিরুদ্ধে যেভাবে তারা মুখ খুলে যথেষ্ট জোরের সঙ্গে বলে, সেটা দক্ষিণপন্থীরা বলে না, বলতে পারে না। কারণ আমরা একটা দোষ দিই, যেন আমাদের একটা দোষ দেওয়ার অবস্থা রয়েছে। ওই প্রায়শই বলা হবে ওই দেখো ওআইসিকে না বিজেপি তৈরি করে দিয়েছে। তো বিজেপিকে ওআইসি তৈরি করে দিয়েছে মানে? মুসলমানদের যদি খেয়াল করে দেখেন, মুসলমানরা সব থেকে ধর্মনিরপেক্ষ আচরণ করেছে ভারতীয় মুসলমানরা। ভারতীয় মুসলমানরা বিভাজনের পরে তাদের কোনো দল সেভাবে জোরালোভাবে তৈরি করেনি, তাদের কোনো নেতা তৈরি করেননি। গত 70-72 বছরে, 73 বছরে তারা কোনো নেতা তৈরি করেনি। আজকে ওআইসিকে নেতা করার জন্য প্যান ইন্ডিয়া একটা কিছু তৈরি করার কথা তারা ভাবছেন, কিন্তু যখন তাদের ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের সময় তাদেরকে দেখাতে হয়েছে তারা কত পবিত্র, তারা কত সৎ। এই প্রমাণ তাদের দেওয়ার কথা বলা হয়েছে বারবার। আর তাদের এই প্রমাণ দেওয়ার মধ্য দিয়ে যখন তাদের উপর আক্রমণ ঘটেছে, তখন সেই আক্রমণের বিরুদ্ধে সারা দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে দলগুলি তাদের ভোট চেয়েছেন, তারা রুখে দাঁড়াননি কোনোদিন। দিল্লি দাঙ্গাতে কেবল নয়, সিএ এনআরসির বিরুদ্ধে কেউ এনআরসির বিরুদ্ধে রুখছেন বলছেন, কেউ সিএ বিরুদ্ধে বেরোচ্ছেন, এটা বলছেন না যেটা মুসলিম বিরোধী আইন এবং এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সর্বোচ্চভাবে। 370 ধারা উঠে যাওয়ার পরে কাশ্মীর ভারতের মধ্যে অঙ্গীভূত হলো, একত্রিত হলো, এই কথার বিপরীতে কোনো দক্ষিণপন্থী এবং কংগ্রেসও তার বিরোধিতা করার জন্য যায় না। তারা যেন মনে করে 370 ধারা তুলে দেওয়া যায় টেকনিক্যাল ব্যাপার, অন্য কিছু নয়। এভাবেই চালিয়ে যাওয়া হচ্ছে। তা মুসলমানদের জায়গা থেকে, যে মুসলিম যাদেরকে আমরা ক্রমাগত প্রান্তিক করছি, যাদেরকে আমরা মনে করছি যে ভারতবর্ষের মূল ধারাতে তাদেরকে নেওয়ার নেই, তারা অন্যদিকে। এটা ভারতীয় জনতা পার্টির যে কোনো সমর্থক, যে কোনো রাজনৈতিক মানুষের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। তারা কেন তাহলে এই বাবরি মসজিদ, অযোধ্যা, রাম জন্মভূমি, কাশ্মীর, এই সমস্ত মিলিয়ে যে মুসলিমদের উপর ক্রমাগত আক্রমণ চলছে, তারা একসাথে হবে না কেন? তারা একসাথে হবে অনেক কারণে। পরবর্তীতে এমন কারণও হতে পারে মুসলিমদের জায়গা থেকে তারা তাদের মতন করে নিজস্ব দাবি দাওয়াও তৈরি করবেন। আমরা যদি ধর্মনিরপেক্ষ দলগুলি, ক্ষমতায় থাকা দলগুলি তাদেরকে যদি ক্রমাগত পেছন দিকে হাঁটায় এবং পেছন দিক থেকে তাদের খালি ভোটই চান, তাহলে কোনো না কোনো দিন তো তাঁরা অন্যরকমভাবে ভাববেন। এটা ভাবতেই হবে, এটা দেখতেই হবে। একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি ফ্যাসিস্ট কিনা এ নিয়ে যে বিতর্ক চলে, ফ্যাসিজম তো এরকম নয় যে এসে উপস্থিত হবে আর সেদিন থেকে যে ফ্যাসিবাদী আক্রমণ শুরু করে দেবে। হিটলারও করেননি, এরকমটা করেননি। এই যদি দেখা যায় যে ভিক্টর অরবানের কথা বলা হয় হাঙ্গেরিতে, তিনি 16 বছর ধরে ক্ষমতায় থাকার সময়ও একই রকমভাবে কাজ করেননি। এই প্যান্ডেমিকের সময় তিনি ডিক্রি দেওয়ার অধিকার নিয়েছেন, অর্থাৎ তাকে পার্লামেন্টেও যেতে হবে না, এই কথা বলেছেন। পোল্যান্ডে ঘটনা ঘটছে সারা পৃথিবী জুড়ে। আমরা ভেবেছিলাম যে, সবাই ভেবেছিল, সারা পৃথিবী ভেবেছিল, সেই নাজি আক্রমণের পরে, ফ্যাসিস্ট আক্রমণের পরে তারা ভেবেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমনটা আর ঘটবে না। কিন্তু আদতে কি ঘটছে? সারা পৃথিবী জুড়ে এক ধরনের উত্থান ঘটছে চরম দক্ষিণপন্থার। তাহলে সেটা কখনো ফ্যাসিজমের চেহারা নেবে, কখনো যেখানে নিতে পারবে না সেখানে ফ্যাসিজমের চেহারা নেবে না, উগ্র দক্ষিণপন্থার চেহারা নেবে। নিচ্ছে ভারতবর্ষের বুকে সেটা ঘটছে, কারণ ভারতবর্ষের বুকে সমস্ত শর্ত হিসেবে বর্তমান রয়েছে একদল যথেষ্ট পরিমাণ সংখ্যায়
মুসলমান রয়েছে যাদের বিরুদ্ধে উস্কে দেওয়া যেতে পারে। ভারতবর্ষের বুকে একটি হিন্দুত্ববাদী প্রকল্প রয়েছে যেটা নিয়ে কাজ করা যেতে পারে। ভারতবর্ষের বুকে একটা ক্রমাগত বর্ধমান শিল্পপতি শ্রেণী রয়েছে যারা প্রায় ক্রনি ক্যাপিটালিস্ট বলা যায়। ক্রনি ক্যাপিটালিস্ট শব্দের যে অঙ্গ সাংঘাত পুঁজি সেরকমভাবে বলা যায় যে তারা সরকারের মদতে কিছু পুঁজি বেরিয়ে আসবে। দুদিন আগে পড়ছিলাম যে ভারতবর্ষে যত প্রায় 200 ইন্ডাস্ট্রিয়াল হাউস ছিল তার মধ্যে 57টা হাউস বন্ধ হয়ে গেছে প্রায়, বা তারা অন্যদেরকে বিক্রি করে দিয়েছে। ক্রমাগত ক্ষমতা কুক্ষিগত হচ্ছে, আর ক্ষমতা কুক্ষিগত করার দর্শন আপনারা দেখতে পাচ্ছেন। যখন কৃষি বিল হয় তখন ক্ষমতাকে কুক্ষিগত করে আরও বেশি মাত্রায় তাদের পেয়ারের শিল্পপতিদের কাছে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। পোর্ট, জাহাজ কোম্পানি, বিদ্যুতের জন্যে যে বিদ্যুৎ বন্টন কোম্পানি, তার লাইসেন্স, টেলিফোনের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে দুর্বল করা, এই সবই ঘটেছে। আজকে বলা হচ্ছে যে ব্যাংককে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া হবে। ব্যাংককে কর্পোরেট সেক্টরের হাতে তুলে দেওয়া অর্থাৎ আপনার পুঁজি যদি কর্পোরেট ক্ষেত্রটি যথাযথভাবে বিনিয়োজিতও করে, যদি সেটাই বড় একটি কর্পোরেট হাউসে যায়, তাহলে আপনি ওই যে লগ্নি পুঁজির সঙ্গে উৎপাদনের যেটুকুনি পুঁজি আছে বা কোনো পরিষেবা ক্ষেত্রের পুঁজি যেভাবে মেলবন্ধন ঘটবে, তাতে আরও বেশি মাত্রায় ক্ষমতার এক কেন্দ্রীভূতকরণ হবে। আর এই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ ওই ফ্যাসিস্টরা যেহেতু তাকে এনশিওর করছে, নিশ্চিত করছে, তাদের কাছে ইলেকট্রাল বন্ড হোক বা অন্য যে কোনো জারণ হোক, টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত তৈরি হয়ে যাবে। সে বন্দোবস্ত ক্রমাগত চলছে। সুতরাং আমরা যদি এই অর্থনৈতিক যে দিক, কেবল সাম্প্রদায়িকতার তো নয়, পুঁজি, আমাদের পুঁজি আম্বানি আদানি যেই হোক না কেন, যারাই যে পুঁজিপতি, তারা ওই সাম্প্রদায়িকতার কথা ভেবে কাজ করেন না। তাদের পুঁজি যেখানে যত বেশি মাত্রায় তারা আরও ক্ষমতাবান হয়ে উঠবে, সারা পৃথিবী জুড়ে তারা ক্ষমতা দেখাতে পারবেন, সে কথা তারা ভাবেন সবসময়, আর সেটা চলছে। এর ক্ষেত্রে বামপন্থীদের যথেষ্ট লড়াইয়ের অবকাশ আছে এবং লড়ছেও, লড়ছে না তারা। অবশ্যই গত 26শে নভেম্বর যে ধর্মঘট হচ্ছে সে কথাই ভাবুন, বা আজকে যে কৃষকদের আন্দোলন হচ্ছে তার পাশে দাঁড়ানোর কথাই ভাবুন, কিংবা আগামীতে যে ক্রিমিনাল লগুলো একসাথে হওয়ার কথা বলা হচ্ছে, ক্রিমিনাল লয়ের বিভিন্ন লকে তার নিয়ে তারা কাজকর্ম শুরু করেছে। এবং যে কমিটি তৈরি হয় সেই কমিটির মধ্যে যখন ক্রিমিনাল ল যখন কমিটি তৈরি হচ্ছে, তখন তার কাছে কোনো, সেই কমিটিতে কোনো মুসলিম থাকে না, কোনো নিম্নবর্গের নিম্ন বর্ণের মানুষ থাকে না, মহিলাও প্রায় সময় থাকেন না। অর্থাৎ একটি ফ্যাসিস্ট কার্যকলাপে মধ্য দিয়ে তারা একদিকে কেন্দ্রীকৃত ক্ষমতা এবং সামাজিক কর্তৃত্বকে কেন্দ্রীকৃত করতে চাইছেন। সামাজিক কর্তৃত্ব কাদের কাছে থাকবে? ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণের মানুষের হাতে থাকবে, তাদের মধ্যে কাজে কাজে পুরুষের হাতে থাকবে। তাদের মধ্যে পুরুষ কর্তৃক একটি পিতৃতান্ত্রিক রেসিস্ট সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যদি কেন্দ্রীকৃত বিষয়টিকে নামিয়ে দেওয়া যাবে, আর সেটা খুব সুবিধাজনক হয়ে উঠবে যদি আমি কেন্দ্রীকৃত পুঁজির কথা ভাবি। পুঁজি চাইছে তা, আমরাও সেদিকে এগিয়ে দিচ্ছি বা এগিয়ে যাচ্ছি ক্রমাগত এই ফ্যাসিস্ট শক্তির আওতায় থেকে। এই যে পুরো অযোধ্যা বা 1980 পরবর্তীতে, ধরুন 1950, 55, 60, 65, 66, 70 পর্যন্ত আপনার দেখবেন যে ভারতীয় জনতা পার্টি বা RSS এর জনসংঘের এই উত্থান নেই। উত্থান ঘটেছে, তারা খুব কৌশল করে ঢুকেছেন। তারা ওই জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর আচরণের পরে, তিনি জরুরি অবস্থা জারি করার পরে তারা ঢুকেছেন অন্যান্য দলের মধ্যে দিয়ে, জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের মধ্যে তারা ঢুকে ধরুন যারা এই সেদিন অবধি বলতেন যে আমরা শিখ দাঙ্গাতে আমরা দায়ী নয়, যখনই কৃষি আন্দোলন হচ্ছে তখন তারা খালিস্তানের কথা বলে দিচ্ছেন। অর্থাৎ শিখেদের বিরুদ্ধেও হিন্দুদের লুকে তারা উস্কে দেওয়ার কথা তারা চালু করে দিয়েছেন প্রায়। এই যে পরিমণ্ডলটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু বিচ্ছিন্নভাবে কেবলমাত্র ধর্ম সাম্প্রদায়িকতা দিয়ে দেখলে হবে না, পশ্চিমবঙ্গের বুকেও। তাই আমরা যদি আসি, পশ্চিমবঙ্গেও যদি আমরা ফ্যাসিজমকে আটকাতে হয়, তাহলে এটা মনে রাখতে হবে, এই ফ্যাসিজম
পশ্চিমবঙ্গে এলেও পশ্চিমবঙ্গে ক্রমাগত অর্থনৈতিকভাবে দুর্বিষহ করে তুলবে অবস্থাটা। অর্থনৈতিকভাবে দুর্বিষহ এই জন্য বলছি, এখনও এমনকি বামফ্রন্টের পরেও, তারপরে এই তৃণমূল এলে পরও সরকারের ভূমিকা পশ্চিমবঙ্গের বহু ক্ষেত্রে রয়েছে। এখনও ধরুন অনেক, আমি দেখলাম যে হায়দ্রাবাদ নির্বাচনেও দেখলাম পোস্টাল ব্যালটে বিজেপি নাকি অনেক এগিয়ে গিয়েছিল। তা পোস্টাল ব্যালট অর্থাৎ সরকারি কর্মীরা অদ্ভুতভাবে তারা হিন্দুত্ববাদী, কিন্তু সে সরকারি কর্মীদের যে নতুন ধরনের সরকারি কর্মীদের যে উপরে যে আঘাত আসছে, সেটা ওই বিজেপিই নিয়ে আসছে ক্রমাগত। ভারতবর্ষে এই মুহূর্তে 2টি রাজ্যে কেবলমাত্র নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট হয়, নিয়োগ হয়, তাদের পেনশনের বন্দোবস্ত হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ এবং কেরালা। আর সমস্ত রাজ্যে সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। 2004 পরবর্তীতে যাদের যোগদান যেমন যেমন হয়েছে, বিজেপি যেভাবে এসে যা করতে পেরেছে, তাদের কিন্তু আর এই সামাজিক নিরাপত্তাটা নেই। পশ্চিমবঙ্গের বুকে এখনও অনেক রাজ্যের থেকে ব্যতিক্রমীভাবে কিছু সুবিধে যা বামফ্রন্ট সরকারের সময় থেকে এসেছিল, সেগুলো রয়ে গিয়েছে। এখনও উচ্চশিক্ষায় বেতনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিছুটা হলে পরও সুবিধাজনক অবস্থান ছাত্রদের মধ্যে রয়েছে। এ ধরনের বহুল বিষয়, যেমন স্বাস্থ্যের এখনও হাসপাতালগুলোতে বিনা পয়সায় চিকিৎসার বন্দোবস্ত রয়েছে, কমলেও আছে। এই যে অর্থনৈতিক বিষয়, এগুলোকে আরও বেশি বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া, যা বেসরকারীকরণ যেহেতু শিল্পপতিদের দাবি, যেহেতু বেসরকারীকরণ এর মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠপোষকতা যারা করেন তারা শক্তিশালী হন, ভারতীয় জনতা পার্টি অন্য চ্যানেলে তাদের কাছ থেকে অর্থ পান, ইলেকট্রাল ব্যান্ড বা যার মধ্যে দিয়েই হোক। তাই এগুলো কিন্তু পশ্চিমবঙ্গেও আসবে অর্থনৈতিক জায়গাতে। সাম্প্রদায়িক যে হাঙ্গামা যা চলছে ক্রমাগত, তা তো আসতেই থাকবে। আগেই বলি, ফ্যাসিবাদ সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি করে। দুর্নীতি এমনভাবেই তৈরি হয়, সেটা আইনি হয়ে ওঠে। অর্থাৎ অর্থ চুরি করাই হোক, লোকের ওপর অত্যাচার করাই হোক, সেগুলো আইনি করে নেওয়া হবে। সেই আইনি যে করে নেওয়া, অর্থাৎ যেটা বেআইনি ছিল সেটাকে আইনি করে নেওয়ার জন্যে একটা সংসদ বা কোনো একটা রাজ্যসভা বিধানসভায় বিল পেশ করে দিলেই হলো, এবং তারা আইনি করে নেন। আর সেই আইনটা সংবিধান মানে কি মানে না, তার জন্য যদি আপনি সুপ্রিম কোর্টে যান, বছরের পর বছর সেগুলো পড়ে থাকে। বাবরি মসজিদ রায়টি বোঝা যায় যে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে কোন চাপের মুখে দাঁড়িয়েছিল। বাবরি মসজিদের জমিকে রাম জন্মভূমির হাতে, ট্রাস্টের হাতে তুলে দেওয়ার কথাতেই বোঝা যায় বিচার ব্যবস্থা কতদূর অবধি নিজেদেরকে নিয়ে যেতে পারে তুষ্ট করার জন্যে। সেই বিচার ব্যবস্থা যদি আবার আগামীতে সারা ভারতবর্ষ জুড়ে কয়েকটা জায়গায়, ভারতবর্ষে এখনো ফ্যাসিবাদের দখলের বাইরে রয়ে গিয়েছে, দক্ষিণ ভারত কর্ণাটক বাদ দিয়ে, আর পূর্ব ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি বাদ বাকি রাজ্যে যেই শাসন ক্ষমতায় থাকুন না কেন, ফ্যাসিবাদ তার নাতনক বের করে ফেলেছে। যখন কখন কি, আজকে আছেন কালকে ও আছেন, এবং তার মধ্যে দিয়ে একটা হিন্দুত্ব প্রকল্পই চলে। আমরা সেই প্রকল্পকে পশ্চিমবঙ্গ তো লাগু করতে দেবো কিনা, চালু করতে দেবো কিনা, পশ্চিমবঙ্গেও নিয়ে আসবো কিনা, তার লড়াইটা বোধহয় শুরু করার দরকার হয়ে পড়েছে। আমরা মনভাসী। আজকে এই বাবরি মসজিদ যখন আলোচনা করছেন, বাবরি মসজিদে ভাঙা গড়া রাম জন্মভূমি, তখন এ প্রশ্নেও আমরা সবাই অগ্রসর হব, এই কথা ভাবছি। এ কথা হয়তো যারা শুনলেন, যারা অল্প কিছু মানুষ শুনলেন, আরও লোককে বলবেন, তার মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো, এ কথা বলছি। অনেকক্ষণ কথা বললাম, ধন্যবাদ।